প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। 2021 শিক্ষাবর্ষে তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের বাংলা বিষয় পড়াবো। আজকে আমরা পড়ব ভাষা শহীদদের কথা। আমরা কথা বলতেছি, আমরা কিভাবে বাংলা ভাষা শিখেছি আমরা নিজেরাও জানি না। যে যে দেশে জন্মগ্রহণ করে তার পরিবেশ থেকে, পিতামাতার কাছ থেকে, বন্ধু বান্ধব বিভিন্নভাবে সে ভাষাটা শিখে এবং সে নিজেও জানে না সে ভাষাটা কিভাবে শিখলো। এটাকে বলা হয় স্বতঃস্ফূর্তভাবে শেখা বা স্পন্টেনিয়াসলি ইংরেজিতে যাকে বলে। সে নিজের অজান্তেই শিখে যায়। এইভাবে আমরা জন্মের পর থেকে বাংলা ভাষায় কথা বলি, আমাদের মনের আবেগ ভাব প্রকাশ করে থাকি। সেই ভাষা আমরা কিভাবে অর্জন করলাম, কিভাবে বাংলা আমাদের রাষ্ট্রভাষা হলো, এটাই আমরা আজকে পড়ব। আজকে আমাদের পড়া বিষয় হচ্ছে ভাষা শহীদদের কথা। ভাষা শহীদদের কথা। সেই যখন ভারতীয় উপমহাদেশ ছিল, সেই 1947 সালের দেশ বিভাগের পর থেকে যখন মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মানে হিন্দু মুসলমান আলাদা আলাদা ভাগ করে দিবে, যখন এই উপমহাদেশকে ভাগ করে দেওয়া হলো, তখন আমরা পশ্চিম পাকিস্তান, তখন পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। সেই পশ্চিম পাকিস্তানে আমাদের শাসন করত। সেই পাকিস্তানের একটা অংশ আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ, আরেকটি ছিল ভারত। তারপর থেকে ওই শাসক শ্রেণী আমাদের উপর নিয়মিত বিভিন্নভাবে অত্যাচার করত। প্রথম শুরু করলো ভাষা দিয়েই, অনেক বৈষম্য ছিল, তো আমাদের সাথে অনেক বৈষম্য করতো। যা আমরা বাংলা ভাষায় কথা বলতাম, তারা তা মেনে নিতে চাইতো না। এর জন্য সবসময় পূর্ব পাকিস্তান মানে বাঙালিদের দাবি দেওয়া ছিল আগেই, এবং দেখা যাচ্ছে যে পাকিস্তানের 56% লোকই বাংলা ভাষায় কথা বলতো এবং 8% লোক উর্দু ভাষায় কথা বলতো। পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল তখন উর্দু। আমরা শতকরা 56% মানে 100 জনের মধ্যে 56 জন লোকই বাংলা ভাষায় কথা বলতো তখন। এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য প্রথম কথা বলেন হচ্ছে গণপরিষদ সদস্য দীনেন্দ্রনাথ দত্ত করাচিতে এক সম্মেলনে। তারপর তার এই দাবির সাথে সাথে প্রত্যাখ্যান করেন মোহাম্মদ আলী জিন্নাহ, বলে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে প্রাচীন সবচেয়ে বড় এবং অনেক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, মানে অক্সফোর্ড তো ইংল্যান্ডে অবস্থিত, ঢাকা ইউনিভার্সিটি বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উনি ঘোষণা দিয়ে যান এখন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথে ছাত্র সমাজ আন্দোলনে ফেটে পড়েন। শুধু ছাত্র সমাজ না, সচেতন ব্যক্তি, সুধীজন, বুদ্ধিজীবী সবাই এর বিরুদ্ধে আন্দোলন শুরু করতে থাকেন। ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, মজুর, রাজনীতিবিদ, সাংবাদিক সবাই এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা শুরু করেন। যেটা মেনে নেওয়া যাবে না যে আমরা বাংলা ভাষায় কথা বলবো, আমাদের মায়ের ভাষা, এটা কোনোভাবেই আমরা মেনে নেব যে না, আমাদের মাতৃভাষা হবে উর্দু, রাষ্ট্রভাষা হবে উর্দু। তারপর তারা এই দাবি আদায়ের জন্য, রাষ্ট্রভাষার দাবি আদায়ের জন্য তারা সর্বদলীয় রাষ্ট্রভাষা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ গঠন করে। অনেকগুলো দল মিলিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। সেই গঠন করার পর 1952 সালের 4 ফেব্রুয়ারি তারা সিদ্ধান্ত নেয় যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারা 21 ফেব্রুয়ারিকে তারা মিছিল বের করবে আর কি। এর জন্য এই কথা শোনার পরেই পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী ফেব্রুয়ারির 20 ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই 144 ধারা জারি করে। কিন্তু এই আন্দোলনকামী
রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের দাবিতে যারা আন্দোলনরত ছিল তারা এই 144 দ্বারা উপেক্ষা করে তারা মিছিল বের করে এবং মিছিলে ওই পাকিস্তানি শাসক গোষ্ঠী হামলা চালায়। 144 দ্বারা হচ্ছে একটি আইন, যার ফলে 2 জনের অথবা 3 জনের অধিক একসাথে জনসমাগম হতে পারবে না, তারা কোনো ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারবে না। এটা বলা 144 দ্বারা, আইনের একটি ধারা। এই ধারা বলে এই সমস্ত কাজ তারা করতে পারে না, কিন্তু তারা অপেক্ষা করে করে। এখানে সেই 1952 সালের 21 ফেব্রুয়ারি, বাংলা ছিল 8ই ফাল্গুন মাসের 8 তারিখ ছিল 21 ফেব্রুয়ারি দিনটি। সেই দিনের কথা বলা হয়েছে। সেই দিনই মিছিলে হামলা চালানোর ফলে সালাম, বরকত, রফিক, জব্বার এরা কয়েকজন শহীদ হন এবং এরা আত্মত্যাগের বিনিময়ে শেষ পর্যন্ত পরবর্তীতে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হন। সেই ভাষা শহীদদের কথা আমরা পড়ব, যারা ওই 21 ফেব্রুয়ারি তারিখে শহীদ হয়েছিলেন, ফাল্গুন মাসের 8 তারিখ। এদেরই কয়েকজন সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, এগুলো দেখবে। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে। শীতের শেষ দিকে, তখন গাছের পাতা সব ঝরে যাবার, নতুন করে পাতা গজায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারিদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে দিচ্ছে না, বললাম 144 দ্বারা জারি করছে, সেটা অপেক্ষা করে তারা মিছিল করে এবং বাংলাকে রাষ্ট্রভাষার দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করতে থাকে। এই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ, আব্দুল জব্বার সহ আরো অনেকে। আমরা একটা ছবিতে দেখতে পাই, যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে একটা মিছিল বের হয় এই 21 ফেব্রুয়ারি দিন। সেদিন একটা ছোট একটা ছেলে, এতটুকু বাচ্চা একটা ছেলে, খালি গায়ে, হাতে একটা শার্ট এরকম করে আছে। এই ছেলেটাও ওই দিন শহীদ হন। এই ছিল ভাষা শহীদ ওহিউল্লাহ। তোমাদের বইয়ে যদি তথ্যটি নেই, ভাষা শহীদ ওহিউল্লাহ, ছোট ছেলে। এই ভাষার দাবি আদায়ের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের বলা হয় ভাষা শহীদ। এই বাংলা ভাষার দাবি আদায়ের জন্য অথবা যে কোনো দেশেরই তাদের ভাষার দাবি আদায়ের জন্য, তাদের রাষ্ট্রভাষা কি হবে সেই দাবি আদায়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের বলা হয় ভাষা শহীদ। প্রথমে আমরা আবুল বরকত সম্পর্কে। এই আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আবুল বরকত উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু যখন মিছিল বের হয় তখন ওনার পড়ালেখায় কোনো মন নেই। তখন সে মিছিলে এসে যোগদান করেন এবং পুলিশের গুলি এসে তার গায়ে লাগে। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং হাসপাতালে ভর্তি করেন, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। রাতেই তিনি মারা যান। তারপর আছে রফিক উদ্দিন আহমদ। ইনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। কলেজের পড়ালেখা শেষ করেন নাই, তিনি ব্যবসার জন্য ঢাকার বাদামতলীতে এসেছিলেন। তিনিও তার নিজেকে আটকে রাখতে পারেনি ব্যবসার কাজে, তিনি ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে সরাসরি তার মাথায় লাগে, সাথে সাথে তিনি শহীদ হন। আরেকজন হচ্ছে আব্দুল জব্বার। ইনার বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। ইনি তার শাশুড়ি চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। তিনিও মিছিলে যোগ দেন এবং গুলি এসে তার শরীরে লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে আর বাঁচাতে পারেনি, রাতে তিনি মারা যান। আরেকজন আছে আব্দুস সালাম, তার বাড়ি হচ্ছে ফেনী জেলায়। আব্দুস সালাম, তার বাড়ি হচ্ছে ফেনী জেলায়। তিনি ঢাকায় চাকরি করতেন। বাসাটা তিনিও মিছিলে যান এবং মিছিলে গিয়ে তিনি গুলি লাগে, এর কারণে হাসপাতালে ভর্তি করার পর তিনি মৃত্যুবরণ করেন। এভাবেই শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তান
আমাদের বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হন এবং শুধু এখন বাংলা আমাদের মাতৃভাষা, ঠিক আছে, আমরা 21 ফেব্রুয়ারি তারিখে আমাদের মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করি। শুধু এটা না, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো জাতিসংঘের একটি শাখা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে থাকে। এই দিন পৃথিবীতে যত দেশ আছে, যত ভাষা আছে, প্রত্যেকে নিজস্ব ভাষার প্রতি সম্মান প্রদর্শন করবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটা হয়েছে সাধারণত আমাদের কারণ 21 ফেব্রুয়ারি থেকে আমাদের শহীদ দিবস। এই দিন 21 ফেব্রুয়ারি শহীদ দিবসও বলা হয়ে থাকে। ভাষার দাবি আদায়ের জন্য যারা শহীদ হয়েছেন, এই জন্য 21 ফেব্রুয়ারি শহীদ দিবস বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেই প্রস্তাব জানানো হয় এরকম করার জন্য, যে একটা দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার জন্য, এবং ইউনেস্কো এটার সম্মান জানিয়ে এবং এটাকে স্বীকৃতি দেয়। 21 ফেব্রুয়ারি তারিখে সারা বিশ্বব্যাপী প্রত্যেকেই নিজ নিজ ভাষার প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকে। 21 ফেব্রুয়ারি তারিখ যেদিন আমাদের শহীদ দিবস, ওই দিন। এবং আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এখন মনে রাখতে হবে, একটা শহীদ দিবস আর একটা স্বাধীনতা দিবস। শহীদ দিবসে আমরা 21 ফেব্রুয়ারিতে আমরা ভাষা শহীদের স্মৃতির উদ্দেশ্যে যে সৌধ নির্মাণ করা হয় সেটা হচ্ছে শহীদ মিনার। 21 ফেব্রুয়ারি তারিখে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই শহীদদের প্রতি। আর 16 ডিসেম্বর বা 26শে মার্চ, 16 ডিসেম্বর আমরা জানাই জাতীয় স্মৃতিসৌধ সাভারে, যেটা অবস্থিত। আর শহীদ মিনার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। সেইখানে আমরা ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে সেখানে শ্রদ্ধা জানাই, অথবা সারা বাংলাদেশে যেখানে যেখানে শহীদ মিনার আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, সেইখানে প্রত্যেকে তাদের শ্রদ্ধা জানিয়ে থাকে ভাষা শহীদদের প্রতি। এই ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলেই বাংলা আজকে রাষ্ট্রভাষা। এবং পৃথিবীর কোনো দেশই নাই এরকম যে তারা ভাষার দাবি আদায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন বা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। তারা অমর হয়ে থাকবে। আমরা কখনো তাদের ভুলব না। এবং আমরা আমাদের দেশকে এবং আমাদের মাতৃভাষাকে ভালোবাসবো। আমরা সুন্দর করে আমাদের ভাষাকে, আমাদের বিশ্বাসকে লালন করব। আমরা কথা বলার সময় বাংলা ইংরেজি করে অর্ধেক বাংলা, একটা বাক্যের অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি এরকম বলবো না। শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করব। শুদ্ধ বাংলা, আবার আঞ্চলিক ভাষাকে, যে বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষা আছে বা উপভাষা আছে, এগুলোকে অবজ্ঞা করা যাবে না। সেগুলো আমাদের সম্পদ। যাই হোক, এই অধ্যায় পড়লাম। এই অধ্যায় থেকে আমরা এখন অনুশীলনীতে আসব, যে কতগুলো শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলো আমরা দেখব। আমি শব্দ অর্থগুলি লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে থমথমে। বলে না থমথমে বাঘ, এটা অর্থ কি? বিপদের ভয়ে নীরব অবস্থা। তারপরে মিছিল। বলে না ছাত্ররা মিছিল করতেছে, মিছিল মানে শোভাযাত্রা। আমরা যে 21 ফেব্রুয়ারি তারিখে শোভাযাত্রা করে শহীদ মিনারে ফুল দিতে যাব, শোভাযাত্রা বা শাড়ি। টকবগে, টকবগে বলি আমরা একজন আরেকজন ঝগড়া করে রাগে টকবগ করতেছে, মানে রাগে উত্তেজিত হয়ে ওঠা।
রাগে উত্তেজিত হয়ে ওঠা। বেপরোয়া, আমরা দেখি অনেকে সাইকেল চালানোর সময় এত দ্রুত চালায় যে তার নিয়ন্ত্রণে থাকে না, সে কোনো কিছুরই পরোয়া করে না যে আমার কি হবে, আমি যদি এখানে পড়ে যাই আমি কত ব্যথা পেতে পারে, আমার হাত পা ভেঙে যেতে পারে, এইরকম যে কোনো কিছুই পরোয়া করে না, মানে কি ভয়হীন। ভয়হীন। হাসপাতালে তার সুস্থ মানুষ যায় না, হাসপাতালে যায় কখন? অসুস্থ হলে। তাহলে হাসপাতালে কি করা হয়? চিকিৎসা করা হয়। হাসপাতাল মানে চিকিৎসালয়। তারপর ব্যবসায়, ব্যবসায়ী কি বলি আমরা? বলি ব্যবসায়ী করতে গেছে বা কারবার করতে গেছে বা বাণিজ্য করতে, কারবার বা বাণিজ্য। কারবার। অসুস্থ, যিনি অবশ্যই সুস্থ নয়, মানে রোগী। বা রুগ্ন, পীড়িত, এরকম। রুগ্ন আর কি, ভালো শব্দটা হবে রুগ্ন। তারপর মাতৃভাষা। মাতৃভাষাটা কি? মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে। আমি এই দেশ বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি মায়ের মুখ থেকে আশেপাশে থেকে কি বাংলা ভাষা শিখেছি। এখন যে ইংল্যান্ডে জন্মগ্রহণ করবে সে ইংরেজি ভাষা শিখবে, এটাই তার মাতৃভাষা। আমার মাতৃভাষা বাংলা, তার মাতৃভাষা হচ্ছে ইংলিশ। আর একজন যদি সৌদি আরবে জন্মগ্রহণ করে তার মাতৃভাষা হবে আরবি, তারা আরবি ভাষায় কথা বলে। পাকিস্তানে জন্মগ্রহণ করে তার হবে উর্দু। ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তার মাতৃভাষা হবে কি? হিন্দি। এইরকম। মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে। আত্মত্যাগ। আত্ম মানে কি? নিজেকে ত্যাগ করা, নিজের জীবন বিসর্জন দেয়া। তাহলে কি? নিজের প্রাণ উৎসর্গ করা। আন্দোলনকারীরা জানতেন যে এই মিছিলে গুলি চললে আমরা মরে যেতে পারি, তারপরেও তারা ভয় পায়নি, তারা তাদের জীবন উৎসর্গ করেছে। তারা নিজেকে আত্মোৎসর্গ করে এই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। অমর মানে কি? যার মৃত্যু নেই। যার মৃত্যু নেই। অমর মানে যার মৃত্যু নেই। তারা তাদের কর্মের মাধ্যমে, এমনি তারা মরে গেলেও তাদের কর্মের মাধ্যমে তারা বেঁচে থাকে। এখনো আমরা
সালাম, বরকত, রফিক, জবার, শফিক, শফির, এদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যতদিনে বাংলা থাকবে, বাংলার ইতিহাস থাকবে, ততদিন সকল মানুষই তাদের শ্রদ্ধা করে স্মরণ করবে। তারা এই আমাদের জন্য, এই ভাষার দাবি আদায়ের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। এই অমর বলতে এই কথা বলা হয়েছে, এখানে বোঝানো হয়েছে। তারপর আমরা এই শূন্যস্থান দেখব। 2 নম্বরে গরিবিত শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। এখন আমরা পরীক্ষার মধ্যে শুধু শূন্যস্থানগুলোর শব্দ কি হবে ওই মাঝের শব্দটা তুলব। আমি এটা মুছে ফেলতেছি। দেখো, 2-এর উপরে শব্দ দিয়ে আছে 6টি, নিচে শূন্যস্থান রয়েছে 6টি। তরুণদের মধ্যে সবসময় ড্যাশ ভাব। তরুণদের মধ্যে সবসময়, তরুণরা যারা বয়স অল্প, সবসময় কেমন ভাবে থাকে তারা কোনো কিছুকেই গ্রাহ্য করতে চায় না, তারা বেপরোয়া ভাব দেখায়। তাহলে কতে কি হতে পারে? কতে হতে পারে বেপরোয়া ভাব। তারপরে খতে কি হতে পারে? 21শে ফেব্রুয়ারি ড্যাশ খালি পায়ে যেতে হয়। 21শে ফেব্রুয়ারি কি হয়? এখানে যে শব্দগুলো আছে আমরা মিলে দেখতে পারি, কোনোটাই মিলবে না, শুধু কি হবে? মিছিলে। 21শে ফেব্রুয়ারি মিছিলে খালি পায়ে যেতে হয়। অসুস্থ মানুষ ড্যাশ ভর্তি। অসুস্থ মানুষ কোথায় ভর্তি হয়? হাসপাতালে ভর্তি হয়। তাহলে বলতে কি হবে? হাসপাতালে। বাংলা আমাদের ড্যাশ। বাংলা আমাদের কি? বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা আমাদের মাতৃভাষা। সবকিছুতে তার ড্যাশ ভাব। সরি, ভুল হয়ে গেছে এখানে। এখানে হবে হচ্ছে টক বগে ভাব। তরুণদের মধ্যে সবসময় টক। তাহলে সবকিছু তার টক বগে ভাব। দেশের জন্য যারা প্রাণ দেন তারা কি হয়ে থাকে? তারা অমর হয়ে থাকে। অমর। এটা হলো শূন্যস্থান। তারপর আমরা দেখব যুক্ত বর্ণ বিভাজন। যুক্ত বর্ণ বিভাজনের সময় তোমাদের কি করতে হবে? 5টা যুক্ত বর্ণ বিভাজন করতে হবে এবং শব্দ গঠন করতে হবে। তাহলে আমাদের যে যুক্ত বর্ণটা দেওয়া থাকবে আমরা এই পাশে এভাবে লিখবো। সব করে লিখতে পারো, আলাদা আলাদা করে লিখতে পারো। আমি দেখে দিচ্ছি। এখানে লিখবো কি? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ, তারপরে বিভাজন। তারপর আমরা এখানে কি লিখতে পারি? বাক্য গঠন। সাধারণত যুক্ত বর্ণগুলো দিয়ে থাকে বিভাজনের জন্য 1 নম্বর এবং বাক্য গঠনের জন্য 1 নম্বর বরাদ্দ থাকে, দিতে হয়। 5টি থাকবে, 5 গুণে 10, এখানে 10 নম্বর পাওয়া অত্যন্ত সহজ। প্রথমে রয়েছে ল এবং গ। তাহলে কি হবে? ল যোগ গ।
এই প্রথম অক্ষরের শেষে আমরা একটা হসন্ত দিব। দেখবা মোবাইল অথবা কম্পিউটারে যখনই কোনো কিছু লিখতেছো বাংলা লেখার সময় যুক্ত বর্ণ দিতে গেলে যে যে দুই বর্ণ লিখবে প্রথম বর্ণের পর হসন্ত দিয়ে পরের বর্ণ লিখলে যুক্ত বর্ণ হয়। সরাসরি তুমি এখন বিভাজন করলে এখন তুমি একটা বাক্য তৈরি করে দিতে পারো। এখন অথবা এখন ফাগুন মাস লিখতে পারো, অথবা লিখতে পারো ফাল্গুন মাসে পলাশ ফোটে। পলাশ ফুল ফুটে। তারপর তোমার অসুস্থ। অসুস্থ কি যুক্ত বর্ণ বিভাজন করবে? স যোগ থ। এখানে কি ছিল যুক্ত বর্ণ? এই যে এই শব্দটা নিচে তুমি আন্ডারলাইন করবা, কারণ এই যে যুক্ত বর্ণ দিয়ে এই শব্দটা গঠিত হয়েছে ফাল্গুন। অসুস্থ। কি লিখতে পারো? বৃদ্ধ লোকটি অসুস্থ। বৃদ্ধ লোকটি অসুস্থ। এখানে যুক্ত বর্ণটি রয়েছে কোথায়? অসুস্থ। এখানে আমরা আন্ডারলাইন করে দেব বাক্য গঠনের এখানে। পরেরটা দেখো, তাহলে এটা কি লিখবো? মূর্ধন্য স ট, এটা তুমি ব্র্যাকেট রেখে দিতে পারো, র ফলা। আমাদের রাষ্ট্র ভাষা বাংলা। আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এভাবে তুমি লিখে দিতে পারো, তাহলে সহজেই পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো ভালোভাবে খেয়াল করবে এবং শব্দার্থগুলো অবশ্যই পড়বে। প্রতি পাঠ প্রতিদিন যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো অবশ্যই আলাদা খাতায় লিখে রাখবে। রেগুলার চর্চা করতে হবে। হয়তোবা যে কোনো সময় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে যদি তোমাদের কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা না থাকে, তাহলে প্রধানমন্ত্রী যে কোনো সময় নির্দেশ দিতে পারে যে এখন থেকে বিদ্যালয় চালু, তোমরা স্কুলে চলে আসবে। পড়াশোনা চালিয়ে যেতে হবে বাসায় বসেই, কোনো সময় নষ্ট করা যাবে না। একটা বছর চলে গেছে, গত বছর কিছুই হয়নি। তো রেগুলার পড়াশোনা করবে। আগামী ক্লাসে এই অধ্যায়েরই ভাষা শহীদদের কথা থেকে আমি 4, 5, 6 বাকি যে সমস্যাগুলো ছিল সবগুলো সমাধান করে দেবো, তোমাদের সাথে আলোচনা করে। এই পর্যন্ত সবাই ভালোভাবে থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।